বাঙালির জাতিসত্তা দীর্ঘদিন লালিত হয়ে স্বতন্ত্র ধারায় প্রতিষ্ঠা লাভ করে বাঙালি জাতি। সেই লক্ষ্যে বাঙালি জাতি মুক্তির সোপানে দাঁড়িয়ে অনাগত ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় অনড় হয়ে ওঠে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির জাতিসত্তা স্বাতন্ত্র্যবোধ চিরতরে মুছে দিতে ষড়যন্ত্রে মেতে ওঠে। ষড়যন্ত্র বাস্তবায়িত করার হীন প্রচেষ্টায় গোপনে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসতে থাকে পূর্ব বাংলায়। তারপর 1971 সালের 25শে মার্চ গভীর কালো রাতে অপারেশন সার্চ লাইট নামে বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী। শুরু করে গণহত্যা, রক্তাক্ত হয় বাংলা আর বাঙালি। বাঙালি জাতি তার স্বদেশের বুকে এমন বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক হয়ে পড়ে। এমন সময় চট্টগ্রামের কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সেনানী মেজর জিয়াউর রহমানের দীপ্ত কণ্ঠে ইথারে ইথারে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে, দোলে ওঠে বঙ্গোপসাগরের উত্তাল ফেনিল তরঙ্গমালা। বিদ্রোহী হয়ে ওঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা। জেগে ওঠে বীর বাঙালি, হাতে তুলে নেয় তীর, ধনুক, লাঠি, সরকি, বল্লম। এক নালা দুনালা বন্দুক হাতে ঘর থেকে বেরিয়ে আসে জাগ্রত স্বাধীনতাকামী জনতা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিদ্রোহী বাংলা, বিদ্রোহী বাঙালি। ঘরে ঘরে গড়ে তোলে দুর্গ, গড়ে তোলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলার নাম ফেনী। সীমান্ত অতিক্রম করে ফেনী অঞ্চলে ছাত্র যুবক অনেকেই চলে যায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে। প্রশিক্ষণ শেষে ফিরে আসে জন্মস্মৃতি স্বদেশের মাটিতে। একদিকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা, অন্যদিকে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে লড়াই করতে থাকে হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমাদের অত্র এলাকার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর এবং তৎকালীন ইপিআর বাহিনীর, পুলিশ বাহিনীর, আনসার ব্যাটালিয়নের লোকেরা কর্মরত ছিলেন। তারা বিভিন্ন ধরনের বিভিন্ন সহযোগিতায়, বিভিন্ন আশ্রয় প্রশ্রয়ে যে যেভাবে পারছে ক্যান্টনমেন্ট থেকে বা বিভিন্ন সদর দপ্তর থেকে তাদের নিজ নিজ অস্ত্র নিয়ে নিজ এলাকায় সোনাগাজীতে আসে পৌঁছেন। আকম ইসাক সাহেবের নেতৃত্বে কিছু যুবক থানা প্রভারে এবং ওই ডাকবাংলোতে নিয়ে ট্রেনিং শুরু করলেন এই আর্মির সৈনিকদেরকে দিয়া। প্রায় 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হানাদার বাহিনী এবং বিভিন্ন আলবদর, আলশামস, রাজাকারের সহযোগিতায় সোনাগাজী থানা যখন দখল করতে আসতেছিল, ফেনী সোনাগাজীস্থ যে রাস্তা, এই রাস্তাতে ইটের পোল নামক মোল্লাবাড়ির সংলগ্ন রাস্তায় এইখানে একটা অ্যান্টি ট্যাঙ্ক মাইন্স হাবিলদার মফিজের নেতৃত্বে এখানে পুঁতে রাখি। বিকাল 3টার দিকে এই ইটের ফলে গাড়ি ক্রস করার সময় গাড়ি এই অ্যান্টি ট্যাঙ্ক মাইন্স বিস্ফোরণ ঘটে বহু শূন্য হতাহত হয়। আমি একটা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার বড় ভাই হাবিলদার মফিজের নেতৃত্বে, উনি আর্মি পার্সন ছিলেন। সেটা হলো মতিগঞ্জ সিও অফিস নামে পরিচিত, যেখানে উনি নিজেই একদম ডাইনাতে উনার গুলিবিদ্ধ হয়েছিলেন। পাঞ্জাবিরা এই গ্রামের ভিতরে 2টি ঘরে আগুন দিয়েছে। সেটা একটা হলো প্রথমত দিয়েছে আকম ইসাক সাহেবের ঘরে আগুন দিয়েছে হানাদার বাহিনীরা রাজাকার আলবদরের সহযোগিতায়, এবং দ্বিতীয়ত আগুন দিয়েছে আমাদের ঘরে। আমরা 4 ভাই মুক্তিযুদ্ধে, এই জন্য আমার বয়সবিদ্যা বাবা এই রাজাকার আলবদরের সহযোগিতায় পাঞ্জাবি পাঠানেরা সহ 2 থেকে 3 বার ওনাকে থানা কম্পাউন্ডে নিয়ে যায়। আমরা এমতো অবস্থায়ও লড়াই চালিয়ে গেছি। 2 নম্বর সেক্টরের অধীনে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ফেনী একটি গুরুত্বপূর্ণ স্থান, কেননা ফেনীর ভেতর দিয়ে বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেই সাথে রেলপথ। এই মহাসড়ক দিয়ে কিংবা রেলপথে চট্টগ্রাম বন্দর থেকে অস্ত্র বোঝাই করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করার পরিকল্পনা ছিল পাকিস্তানি বাহিনীর। পাকিস্তানি বাহিনীর এই পরিকল্পনাকে নস্যাৎ করার লক্ষ্যে ফেনীর মুক্তিযোদ্ধারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। সেই লক্ষ্যে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে থাকে। বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সঙ্গে একাত্ম ঘোষণা করে বীর মুক্তিযোদ্ধারা। তারপর সম্মিলিতভাবে
ফেনী বেলোনিয়ার এক ভয়াবহ যুদ্ধে অবতীর্ণ হয় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। রক্তাক্ত হয়ে ওঠে বেলোনিয়ার মাটি। এতে পাকিস্তানি বাহিনীর জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ফেনী শহরের চারপাশে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে মুক্তিযোদ্ধারা, যাতে হানাদার বাহিনী ফেনী হয়ে বেগমগঞ্জের চৌরাস্তা দিয়ে লাকসাম কুমিল্লায় যেতে না পারে। এই লক্ষ্যে বেগমগঞ্জ চৌরাস্তায়ও একটি শক্ত প্রতিরোধ ঘাঁটি গড়ে তোলে বীর মুক্তিযোদ্ধারা। 71 সালের অক্টোবর মাসের শেষ দিন মানে 31 অক্টোবর আমরা এই এলাকায় পাক বাহিনীর দুর্বল অংশকে আপনার প্রতিহত করার জন্য আর সবল যারা ছিল এদেরকে আটকাইয়া দুর্বল অংশকে সারেন্ডার করানোর জন্য সাবসেক্টর 2 এর মুক্তিযোদ্ধাগণ রাতের অন্ধকারে আমরা এই রেল লাইন সামনে রাখি ধনিকুন্টা থেকে আপনার গুতুমা পর্যন্ত দ্বিমুখী ডিফেন্স নিয়েছিলাম আমরা। এই রেল লাইনে আমাদের শত্রুপক্ষের একটা আসা যাওয়া করতো টলি, ওটা ধ্বংস করার জন্য আমাদের এয়ার আহমদ তার দলবল নিয়ে এই রেল লাইনটাকে খোদাই করে সেই ডিফেন্স নিয়ে বসা ছিল এখানে তাদেরকে মারার জন্য। আমার সামনে ওই যে সিতুলিয়া স্টেশনে ছিল আপনার পাক বাহিনীর ক্যাম্প, আর আমার পেছনে এই যে জায়গাটা রেল লাইনটা দেখতেছেন এখানেই ছিল আপনার এয়ার আহমদের ডিফেন্স। আমরা এই ধনিগুন্টা থেকে গুতুমা পর্যন্ত আর মাঝখানে পরশুরামকে আমরা ঘেরাও দিয়া সেখানে 72 জন পাক বাহিনী আমরা সারেন্ডার করছে। এরপরে আমরা ফেনীর দিকে রওনা হয়েছি। ফেনীতে যাই আমরা এরপরে ফাটানগরের যুদ্ধের পরে 6 ডিসেম্বর ফেনী মুক্ত হয়েছে। আমরা সোতাকলা হইয়া এই মুন্সিহাট বিলোনিয়া ফেনীর প্রথম যুদ্ধ আমরা আরম্ভ করি। এইখানে এই জায়গা হলো দরবারপুর ইউনিয়নের মুক্তার বাড়ি। এইখান থেকে আমাদের যুদ্ধ ফ্রন্টে হয়। এইদিকে দক্ষিণ দিকে আছে কালীর বাজার, এই কালীর বাজারে পাক বাহিনী, এই এরিয়াতে পাক বাহিনীর সাথে আমাদের এখানে যুদ্ধে মোকাবিলা আরম্ভ হয়। আমাদের এখানে সৈন্য ছিল বিডিআর, আর্মি, আনসার, মুজাহিদ আর কিছু ছাত্র। আমরা ছিলাম তখন ফাইনাল প্লাটুনে, আমরা ছাত্র। আমরা ফাইনাল প্লাটুন নিয়ে এইখানে আমরা যুদ্ধ করেছি, প্লাস পাক বাহিনীর মোকাবেলা করেছি আমরা মাঠ দিয়ে। আমরা অস্ত্র তখন আমাদের কাছে কম ছিল। সামনে গতিয়া নদী আছে, গতিয়া নদীর পাশে আমরা পুরা মাইন্ড ফিল্ড করে দিছি। মাইন্ড ফিল্ড করে পাক বাহিনীতে সামনের দিকে আঘাতে আমরা দিই নাই। এইখান থেকে মাইন্ড ফিল্ড করেছি আমরা বশিকপুর ব্রিজের দক্ষিণ পাশে পুরা রোডে আমরা মাইন্ড ফিল্ড করেছি। বশিকপুরে পাক বাহিনী যখন অ্যাডভান্স করতে থাকে, রাত্রে 12টা 1 মিনিটে পাক বাহিনী প্রায় একটা কোম্পানি এখানে ধ্বংস হয়ে যায়। ফেনী জেলার প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর নজর রাখতে থাকে। সেই সাথে ফেনী শহরের উপকণ্ঠে কালীবাজার হানাদার বাহিনীর ঘাঁটি থেকে অল্প দূরে মুক্তিযোদ্ধারাও একটি শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে। পাকিস্তানি বাহিনীর কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র। শত্রুপক্ষকে মোকাবিলা করতে মুক্তিযোদ্ধাদের কাছে ছিল 303 রাইফেল, স্টেন গান, লাইট মেশিন গান। তবে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়তে মুক্তিযোদ্ধাদের ছিল অসীম মনোবল আর দৃঢ় সংকল্প। মুক্তিযোদ্ধারা অসীম মনোবল, দৃঢ় সংকল্প আর সাহসিকতার সঙ্গে একের পর এক লড়াই করতে থাকে হানাদার বাহিনীর বিরুদ্ধে। ফেনী টেকনিক্যালের তখন সংগ্রাম চলতেছিল। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ফেনী হইয়া আমি যাই বিলোনিয়াতে প্রাইমারি স্কুলে। ওইখানে ক্যাম্প ছিল, ক্যাম্পের দায়িত্বে ছিল সাকরাব ছিল ওইখানকার দায়িত্বে এবং মালেক সাহেব ছিল ওইখানকার দায়িত্বে। একটা ইন্ডিয়ান সিকিউরিটি ক্যাম্প উদয়পুর, ওইখানে যাইয়া উপস্থিত হই। বিপি জোনাল, আবুল খায়ের, মোতালেব, আমাদের অনেক ফেনীর অনেক লোক আছে। তান্দুয়া ক্যাম্পে যাই আমরা উপস্থিত হইলাম। ওইখানে 3 মাস ট্রেনিং দিলাম। ট্রেনিংয়ের পরে দেশে আসার জন্য অপেক্ষা করতেছিলাম। গিনাকাজি হইয়া আমরা আকরাম খান হুমায়ুনের বাড়িতে উঠলাম। ওই বাড়িতে আমরা শেল্টার নিলাম। কোরবানপুরে একটা শেল্টার নিই এবং রেজাকার যাইয়া আমাদেরকে আক্রমণ করলো বাত হাতের ভিতরে। আমরা তো গেরিলা কোনো দিন সান্ডার করে না, ডু অর ডাই, একটা কিছু করবেই। আমরা
আস্তে আস্তে আমরা ক্লোরিন করি একটা নিচা জায়গাতে যাইয়া পজিশন নিলাম এবং আমরা ফাইট শুরু করে দিলাম। আমাদের সাথে একটা মাত্র এলএমজি ছিল, ওটা নিয়ে একটা ব্রাশ করার পরেই ভোঁ ভোঁ করে রাজাকার চতুর্দিকে ছুঁড়াই ল্যাংটাপাট্টা হইয়া চলে গেল এবং পরবর্তীতে আমরা সেফ সাইডে যাওয়ার জন্য সেনবাগের দিকে রওনা করলাম। এরপরে আমরা রাত্রিবেলায় ছোট সাতবাড়িয়াতে যাইয়া শেল্টার নিলাম। সেনবাগে আমাদের ট্রুপসে ছিল বিপি জোনাল ছিল আমাদের চিফ এবং ডেপুটি লিডার ছিল 3 জন, আমি, কাজী ফরিদ। আমাদের জুডিকশন ছিল ব্যায়ামগঞ্জ পর্যন্ত। আস্তে আস্তে এখানে অপারেশন করতে লাগলাম। আস্তে আস্তে আমরা রাজাউর ক্যাম্পের একটা রাজাকারের দুর্গ ছিল, এই দুর্গ ধ্বংস করার জন্য আমরা রাজাউর ক্যাম্পে আক্রমণ করি এবং আমরা 3 দিক থেকে আক্রমণ করি এবং আমাদের কথা ছিল আমরা সকাল পর্যন্ত ফাইট করে যাব, এরপরে সব ভোর হওয়ার সাথে সাথে আমরা উড্ড করব। আমি উড্ড করলাম এবং উড্ড করি এক বাড়ির মধ্যখান দিয়া আসি গনিপুর ফলের উপরে বসলাম। ওইখানে বসার পরে দেখলাম যে যেই বাড়ির মধ্যখান দিয়ে আসছি ওই বাড়ি থেকে আমার উপরে ফায়ার শুরু করছে। তখন দিয়া আস্তে আস্তে সবাইকে বললাম যে তোমরা কক করি আমরা ফাইট শুরু করে দিই। আমরা কক করি, সবার টিকার উপর হাত রাখি, আস্তে 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 আমরা সামনের দিকে প্রস্তুত যাই সেফটাইয়ের দিকে। তখন মোতালেব দেখলো যে আমরা ঘেরাউর ভিতরে পড়ে গেছি। তখন মোতালেব একটা ট্রুপস নিয়ে আমাদেরকে রেস্কিউ করার জন্য রওনা করছে। ওইখানে বিরলি একটা ব্রিজ ছিল নদীর উপরে, ওই ব্রিজটা আমরা দেষ্ট করব এটাই নিয়ে একদিন আমরা ওইখানে রেস্কিউ করি। আমরা সেইভাবে এক্সপ্লোসিভ ফিট করছি। তারপরে ফিট করার পরে আমরা আমাদের ক্যাম্পের দিকে রওনা করি এবং ওইখান থেকে ওই পাড়ে যাইয়া আমরা এক্সপ্লোসিভ এবং বাস্ট করাই। এভাবে আমরা যুদ্ধ চালাই গেছি। ফেনী থেকে হানাদার বাহিনী গ্রামে গঞ্জে অপারেশন চালাতে বের হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা অতর্কিতভাবে আক্রমণ চালায়। পাকিস্তানি সৈন্যদের ও যানবাহনের ব্যাপক ক্ষতি সাধন করে মুক্তিযোদ্ধারা নিরাপদে আশ্রয়ে চলে যেত। ফেনী অঞ্চলের বেলোনিয়ার দ্বিতীয় যুদ্ধে হানাদার বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত ও বিধ্বস্ত হয়ে পড়ে। এই সম্মুখে যুদ্ধে শতাধিক হানাদার বাহিনী হতাহত হয়। এতে তাদের মনোবল ভেঙে পড়ে। ফলে রণক্ষেত্রে পরাজয় স্বীকার করে বেশ কিছু অফিসার সহ সৈনিকরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রণকৌশলের দিক দিয়ে বেলোনিয়া যুদ্ধ ছিল একটি গৌরবময় অধ্যায়। আন্দোলনের রূপ চরম পর্যায়ে যখন পৌঁছে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বিমান আক্রমণ পর্যন্ত করে ফেনীতে বহু লোককে মেরে ফেলেছে। আমরা তার মোকাবিলার চেষ্টা করেছি। স্বাধীনতার ঘোষণাটা তখনকার বেতারের মাধ্যমে শুনেছি আমরা, তখনকার মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। সেই ঘোষণার পরেই তো মানুষের মনে একটা শক্তি আসলো। মানুষ তখন সংঘবদ্ধ হইয়া এই পাক হানাদার বাহিনীর মোকাবিলা যেখানে যেভাবে সম্ভব শুরু করেছে। খাজা আহমদ সাহেব, সোনাগাজীর এসাক সাহেব এবং কি পরশুরামের খোকা মিয়া, সবাই নেতৃত্বে আমরা একসাথে বসে কোরআন শরীফ শপথ করি আমরা সেদিন রাত্রেই যুদ্ধ করি দেশকে স্বাধীন করার জন্য বিলোনিয়ার দিকে আমরা চলে যাই। আমরা সিনিয়র যারা আছি তাদের সবাই আমাদেরকে পাঠানো হয় টেন্ডুয়া দেহরাদুন সামরিক একাডেমিতে। সেখান থেকে আমরা ট্রেনিং দিয়া ফিরে এসে আমরা যুদ্ধে লিপ্ত হই। পরবর্তী পর্যায়ে ট্রেনিং নিয়ে আসি আমরা আমাদের বিএলএফ, বাংলা লিবারেশন ফোর্স, যেটার কমান্ডার আমি ছিলাম ফেনী মহকুমার। প্রত্যেকটা থানায় থানায় কিন্তু আমাদের টিম ছিল, আমাদের লোক ছিল। ওয়্যারলেসের মাধ্যমে আমরা যোগাযোগ করে আমরা যুদ্ধ চালিয়ে যেতাম। একটা পর্যায়ে তাদের সাথে প্রকাশ্য যুদ্ধ এবং কি গেরিলা যুদ্ধ এবং কি তাদের পথঘাট নষ্ট করে দেওয়ার জন্য, চলাচল অনুপযোগী করার জন্য আমরা অসংখ্য ব্রিজ, রাস্তাঘাট এগুলোকে বিনষ্ট করতে হয়েছে। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। আমাদের অসংখ্য মা বোন তাদের ইজ্জত হারিয়েছে, সন্তান হারিয়েছে
এমনকি আমাদের অসংখ্য গ্রামের সাধারণ পাবলিক, এমনকি যারা অত্যন্ত খেটে খাওয়া মানুষ, তাদেরকেও তারা নির্বিচারে হত্যা করেছে। তখন মানুষ সংঘবদ্ধভাবে আমাদের সাথে যোগ দেয় জীবনের বিনিময়ে। এই লড়াই চলতে থাকে। এই লড়াইয়ে একটা পর্যায়ে আমাদের ইনশাআল্লাহ আস্তে আস্তে বিজয় খুব বেশি ঘনীভূত আসতে থাকে। একটা পর্যায়ে তারা প্রচণ্ড আক্রমণের মুখে বিলিনিয়া থেকে পিছিয়ে পেছনের দিকে ফেনীর দিকে আসে। এরপর আমাদের আক্রমণ আরও তীব্রতর হয়, এত প্রচণ্ড আক্রমণ হয়, উপর থেকে আবার কিন্তু ইন্ডিয়ান বাহিনীর বিমান আক্রমণও শুরু হয়। 6 ডিসেম্বর এই পাক হানাদার বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে ফেনীর থেকে পূর্বাঞ্চলের যারা ছিল তারা চট্টগ্রাম দিকে চলে যায়। বাংলাদেশের 2-1টা সেক্টর ছাড়া এই সর্বপ্রথম 6 ডিসেম্বর ফেনী শত্রুমুক্ত হয়। আমাদের বাংলাদেশের পতাকা উত্তোলন করে আমরা স্বাধীনতা উদযাপন করেছি। ফেনী কলেজ মাঠেই তারা অসংখ্য মানুষকে হত্যা করে সেখানে রেখে গেছে। ফেনী দিঘির পাড়ে বিভিন্ন জায়গাতে এই সমস্ত অনেক লাশকে আমাদেরকে দাফন করতে হয়েছে। ফেনী জেলার অন্তর্গত পরশুরাম থানার একটি দুর্ভেদ্য অঞ্চল হিসেবে চিথলিয়া পরিচিত। চিথলিয়াকে দখল করতে পাকিস্তানি 15 বেলুচ রেজিমেন্টের সৈনিকরা নদীর দক্ষিণে পাড়ে পরিখা খনন করে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করে। কিন্তু 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকরা এই গুরুত্বপূর্ণ চিথলিয়াকে যুদ্ধের কৌশল হিসেবে শত্রুমুক্ত রাখতে আপ্রাণ চেষ্টা করে। ফলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে চিথলিয়ায় শত্রু বাহিনীর উপর গেরিলা কায়দায় হামলা চালায়। আমরা ফেনীতে 25শে মার্চের কালো রাত্রির পরে আমরা স্বাধীনতা সংগ্রামের জন্য শতভাগ প্রস্তুত হয়ে যাই এবং পরশুরাম হয়ে আমি চলে গিয়েছি বিলোনিয়া। আমার বাবা তার প্রায় 15-20 দিন আগেই ভারতের বিলোনিয়া ক্যাম্পের চিফ যিনি ছিলেন এবং তার আশ্রয়ে আমি চলে যাই বাবার কাছে, এবং বাবা তারপরে আমাকে ট্রেনিংয়ে পাঠানোর জন্য চেষ্টা করে। এই আগরতলায় গিয়ে সেখান থেকে ট্রাক যোগে আমরা যাই, আমাদের তখন ক্যাম্প ছিল দেরাদুনে আমরা প্রায় 1.5 মাস ট্রেনিং করি এবং রাজাপুর, সিন্দুরপুর, কোরসবংশী এলাকাতে প্রবেশ করি। 1 সপ্তাহ একটা বাড়িতে ছিলাম, সকাল 9টা-10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। এর ভিতরে একটা মেয়ে এসে বলল তার মাকে যে মা এই বন্দুকওয়ালা লোক কতগুলো আসছে। তো তখনই আমরা বুঝলাম যে এগুলা রাজাকার ছাড়া আর কেউ না। আমরা তখনই ঘরের বাইরে গিয়ে তাদের উঠানের এবং চারিদিকে ছড়িয়ে পড়লাম। যে আমাদের কাছে একটা LMG ছিল, এই LMGর আওয়াজ শুনে তারা তখন পালিয়ে চলে গেল। আমরা সেনবাগের একটা বাজারে পাকিস্তান আর্মি আসার খবর পেয়ে আমরা সেখানে আক্রমণ করলাম, তাদেরকে বিজয়ী হয়েছি। তারা পাকিস্তান আর্মি চলে গিয়েছে সেখান থেকে। এরপরে রোজার প্রথম দিন রাজাপুর রাজাকার ক্যাম্প আক্রমণ করি এবং সেখানে বিরুলি একটা ব্রিজ আছে, বিরুলি নদীর পাড়ে। এই ব্রিজে ফেনী ছোট নদী, এই নদীতে আমরা যখন ব্রিজটা উড়িয়ে দিই প্রথম, তারপরে ব্রিজটা আমাদের ভুলের কারণে ব্রিজটা পুরা উড়ে যায় নাই, এটা পুরা চলাচলের অযোগ্য করে দিয়েছি আমরা। মুক্তিযোদ্ধাদের মূল পরিকল্পনা ছিল পরশুরাম থানা থেকে পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করে ফেনী জেলা দখল করার। সেই পরিকল্পনা মতে মুক্তিযোদ্ধারা সুকৌশলে চিথলিয়ার দক্ষিণে রেললাইনের উপর অ্যাম্বুশ বাঁধে। পাকিস্তানিদের ট্রলি অ্যাম্বুশের আওতায় আসা মাত্রই মুক্তিযোদ্ধারা আক্রমণ শুরু করে। এতে পাকিস্তানি বাহিনীর একজন অফিসার সহ 4 জন সৈনিক নিহত হয়। এই যুদ্ধে অনেক সৈনিক আহত হয়। এতে বেশ কিছু অস্ত্র, গোলা বারুদ মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। এই অস্ত্র দিয়ে পরবর্তীতে মুক্তিযোদ্ধারা ফেনীর বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করে। ফলে পাকিস্তানি বাহিনীরা যুদ্ধে পরাজিত হয়ে পিছু হটতে থাকে। এই যুদ্ধ বিজয়ের মধ্য দিয়ে ফেনীবাসী বিজয়ের সূচনা দেখতে পায়। ফেনী অঞ্চলের সোনাগাজী পরশুরামের যুদ্ধ ছিল মুক্তিযোদ্ধাদের অসীম বীরত্বের কাহিনীতে ভরপুর। একের পর এক রণাঙ্গনে হানাদার বাহিনী পরাজিত হতে থাকে। যুদ্ধে পরাজয়ের ফলে দিনে দিনে হানাদার বাহিনী মনোবল হারিয়ে ফেলে।
দীর্ঘ 9 মাস রণাঙ্গনে রণাঙ্গনে রক্তক্ষয়ী যুদ্ধের পর পরাজয়ের কালিমা নিয়ে 6 ডিসেম্বর ফেনীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। ঐতিহাসিক বিজয়ের পর হাসি মুখে সগৌরবে শত্রুমুক্ত ফেনীর মুক্তাঞ্চলে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিকামী মানুষের মহা মিলন ঘটে ফেনীর মাটিতে। ফেনীর সঙ্গে একই দিনে যশোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঝিনাইদহ ও সুনামগঞ্জ হানাদার মুক্ত হয়। এ খবর সারা দেশে ছড়িয়ে পড়ে, ফলে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বেড়ে যায়। সেই সাথে সমগ্র দেশবাসী হানাদার মুক্ত স্বদেশ দেখার প্রতীক্ষায় প্রহর গুনতে থাকে। 1971 সালের 6 ডিসেম্বর ফেনীর মুক্তিযোদ্ধাদের বিজয় গৌরব সমুজ্জ্বল হয়ে রয়েছে। 1971 সালের বীর বাঙালির বীর গাথা ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে চিরদিন। বীর বাঙালির বীর গাথা রচিত হয় শহীদদের রক্তরেখায়, কবির কবিতায় বিজয় গাথা ঝংকৃত হয় শিল্পীর গানে গানে।